ভাষায় যে কোনো খাবার যদি বাতাসে নর্মাল টেম্পারেচার 2 ঘন্টা রেখে দেওয়া হয়, এরকম অনুকূল পরিবেশ পাইলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। আমাদের এই খাবারের নিরাপদতা এটা কেন নষ্ট হচ্ছে এবং সেটাকে প্রোটেক্ট করার সঠিক উপায় কি? আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল রৌফ মামুন। আপনি রসায়ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, জি। তাছাড়াও আপনি প্রতিষ্ঠাতা সদস্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমি দুটো বিষয় আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে ঢাকায় যে আমাদের বাচ্চারা, এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা গড়ে উঠবে আমাদের জাতির মেরুদণ্ড হিসাবে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু চিপস খাচ্ছে, বাবা মারাও খাচ্ছে। এই চিপসের মধ্যে আপনার একটা স্ট্যাটিস্টিক্স দেই যে 65% চিপস হচ্ছে আপনার যে ইয়েটা পাওয়া গেছে, সেটা হচ্ছে চিপসের যদি আমি ভুল না করে থাকি একটা এলিমেন্টস পাওয়া গেছে, যে এলিমেন্টসটা হচ্ছে আপনার অত্যন্ত ক্ষতিকর। এই আরেকটা বিষয় হচ্ছে যে 465টি স্ট্রিট ফুড নমুনায় 37টি এলাকায়, ঢাকার 37টি এলাকায় প্রত্যেকটা খাবারের মধ্যে ইকোলাই, সালমোনিলা, ভাইব্রিও নামে একটা আপনার ব্যাকটেরিয়াগুলো শনাক্ত হয়েছে। বাঁচার উপায় কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের? অনেক ধন্যবাদ। আগে কোনটা বলবো? বলেন প্লিজ। মাইক্রোবায়াল কন্টামিনেশন যেটা, এটা খুবই স্বাভাবিক। আমাদের যে জলবায়ু, আমাদের যে আর্দ্রতা, যে কোনো জায়গায় ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা অনুকূল পরিবেশ দরকার পড়ে, যেখানে টেম্পারেচার, ময়েশ্চার ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তা আমাদের এটা দেশে এটা খুব অনুকূলে, যার কারণে যে সকল খাবারে একটু ময়েশ্চার বেশি থাকে বা ইয়ে থাকে, ওই সকল খাবার যদি আপনি একটা জোন থাকে, বলে ডেঞ্জার জোন 5 to 60 ডিগ্রি, এর ভিতরে যদি রাখেন, তাহলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করবে। তো এই জিনিসটা তো আমাদের নর্মাল টেম্পারেচার এখন কত? 30, 35, তাই না? ওই ডেঞ্জার জোনেই পড়ে। তো যদি আপনি খোলা বাতাসে যদি রাখেন দীর্ঘ সময়, বলা হয়ে থাকে মাইক্রোবায়োলজির ভাষায় যে কোনো খাবার যদি বাতাসে নর্মাল টেম্পারেচার 2 ঘন্টা রেখে দেওয়া হয়, এরকম অনুকূল পরিবেশ পাইলে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেটা সময়ের সাথে সাথে চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকে। তো এই যে আপনার টিপসে যেটা বললেন, সেখানে চিপসে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাক্রিলামাইড, ইউজুয়ালি অ্যাক্রিলামাইড, যেটা ভিন্ন, এটা একটা নট মাইক্রোবায়াল, এটা কেমিক্যাল কন্টামিনেন্টস। এটা তৈরি হয় যখন আপনি আলু বা আটা, ময়দা জাতীয়, মানে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট জাতীয় খাবারে যদি আপনি নির্ধারিত টেম্পারেচারের বেশি টেম্পারেচারে খাদ্য রান্না করেন, সময়, টাইম এবং টেম্পারেচার যদি ঠিকমতো মেনটেন না করেন, মাইলার্ড রিয়াকশন নামে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার মাধ্যমে অ্যাক্রিলামাইড উৎপন্ন হয়। এটা কতটুকু ক্ষতিকর আমাদের আমি বাচ্চাদের? সেটাই আসছি। অ্যাক্রিলামাইড কিন্তু ক্যান্সার উদ্দীপক। এটা যদি দীর্ঘদিন মানে ধরে খেতে থাকে, চিপসে 65% অ্যাক্রিলামাইড পেয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই বলেন, পিৎজা বলেন, এই সমস্ত কিছুকে যেটা বলা হয় যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, হ্যাঁ, জিএমপি, এইটা ফলো করে কিন্তু এই খাবারটি, আমি বলছি না এই খাবারগুলি খাওয়া যাবে না বা এই খাবারগুলি খাচ্ছে না বাইরে, আমেরিকা যান, ইয়ে যান, এগুলোই তো ফাস্টফুডই তো খাচ্ছে। তো আমাদের দেশে এই খাবারগুলা আজ পর্যন্ত কতটা টেস্ট হয়েছে আমি জানি না, অ্যাক্রিলামাইড কতটা টেস্ট হয়েছে। 65% মানে দেখা গেল যে পরীক্ষিত চিপসের 65% উচ্চমাত্রার অ্যাক্রিলামাইড পাওয়া গেছে। মানে এখন কথা হচ্ছে যে আপনার নমুনা সংখ্যা কত। জি। এখন 10টার মধ্যে যদি 6টায় পাওয়া যায়, তাইলেই 60% হয়ে যায়। তো আপনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে সেটাতে ক্যান্সারও হওয়ার সম্ভাবনা আছে। জি, এটা ক্যান্সার, এটা কার্সিনোজেনিক একটা যৌগ। আপনি জানেন কি যে আয়ারল্যান্ড কি করে? আমরা তো কথা বলছিলাম যে এই ফুড সেফটি নিয়ে আমরা এত কথা বলি, আমরা কি শুধু বলেই যাব? এটা তো মূল জায়গায় যেতে হবে। আপনাকে দেশের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকে একটা মানে কার্যকরী ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা আলোচনা হচ্ছে। এই সিস্টেমের সব ভিতরে সব থাকবে, এটা আলোচনা হচ্ছে। তো উনি তো বললেনই যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু আপনার সিম্পল একটা বিষয় না, এটা সবকিছুই অন্তর্ভুক্ত করে। এখানে সায়েন্সও আসবে, কমার্সও আসবে, সব স্টেকহোল্ডার আসবে। কন্টামিনেশন, মাইক্রোবায়াল, এটা তো একটা পার্ট, যদিও এটা মূল পার্ট, কিন্তু এটার সাথে জড়িত অনেক কিছু। তো এখন এই যে বললাম যে অ্যাক্রিলামাইড, আয়ারল্যান্ড কি করে জানেন? আয়ারল্যান্ড ওরা শুধু খাবারে না, নন স্টিকি ফ্রাই প্যান যেগুলো ওদের এখানে ইম্পোর্ট হয়ে আসে বিভিন্ন দেশ থেকে, আর ওই
কি ফ্রাই প্যান টেস্ট করে Test যে করে এটার তারা। ভিতরে অ্যাক্রিলামাইড আছে কিনা। আমরা সেটা করার কোনো সুযোগ আছে? আমরা করি কি? আমরা কতটা সচেতন, আমরা জানি কি এটা? সেটাই তো জানি না। জানি তো না। আগে তো আমাকে জানতে হবে, আগে এই যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বুঝাইতে হবে যে আমাদের এই খাবারের নিরাপদতা এটা কেন নষ্ট হচ্ছে এবং সেটাকে প্রোটেক্ট করার সঠিক উপায় কি, এই জিনিস নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার যে মূল পিলারগুলা সেগুলাকে আমলে নিয়ে আসতে হবে। এইটা করবে কে? কার্যকর এই যে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটা করবে কে? ইমপ্লিমেন্ট করবে কে? না, আপনার ডিজাইন বলেন যাই বলেন সেটা অথরিটি করবেন। Authority কিন্তু মানে it is- সরকার? it is- হ্যাঁ, সরকারের একার দায়িত্ব না, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, একটা কোর এজেন্সি লাগবে। ব্যবসায়ীদের দায়িত্ব, যারা খাদ্য আপনি যদি নিজে খাদ্য আমি যদি খাদ্য ব্যবসায়ী মেশাচ্ছেন তো হই, ব্যবসায়ীরাই। সেটাই যে আমি যদি সেফ খাবার উৎপন্ন করি তাহলে তো এই সমস্যা থাকে না। রাইট। 50%-এর বেশি কমে যায় এখানে। বাকিটা হচ্ছে যে সেফ খাবার অনেক সময় মিস হ্যান্ডেলিং এর কারণে অনিরাপদ হয়ে যায়, অনিরাপদ হয়ে যায়। তাই না? তো এই জিনিসগুলোও তো মাথায় রাখতে হবে। একটু আগে দুধ নিয়ে কথা বলছিলেন, তাই না? আমি মাহবুব ভাই ডিম মনে নিয়ে আছে। কথা আমাদের সবথেকে হ্যাঁ। ইম্পর্টেন্ট হচ্ছে যেটা প্রোটিনটা প্রতিদিন আমাদের সহজ আমি লভ্য দুধের হিসেবে এখন কথাটা পাই। আগে বলতে চাই, কারণ যেহেতু দুধের কথাটা হচ্ছে এখন, দেখেন আমাদের এখানে কিন্তু একবার 400 কতগুলা স্যাম্পলে পেস্তুরাইজড মিল্ক বাজারে, যেটাতে মাইক্রোবায়াল কন্টামিনেশন লিমিটের উপরে পাওয়া গেল, সেফ লেভেলের। তখন একটু যদি কিন্তু- সহজ করে দর্শকদের জন্য বলেন। হ্যাঁ, যে কি লিমিট পাওয়া গেল? সর্বোচ্চ সহনীয় মাত্রার উপরে উপরে পাওয়া গেল। ব্যাকটেরিয়া পাওয়া গেল, যেটা আপনি খাইলে আমরা যদি বলি পাস্তুরিত তরল দুধ, এর মানে হচ্ছে আপনার ডাইরেক্ট খেয়ে ফেলবেন, গরম করা লাগবে না। গরম করা লাগবে না। কিন্তু কিন্তু আমরা- সেই পাস্তুরিত তরল দুধে দেখা গেল যে 400 কতগুলো স্যাম্পলে মাত্রার উপরে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন পাওয়া গেল। তখন হাইকোর্ট থেকে কিন্তু ফুড সেফটি অথরিটিতে নির্দেশ দেওয়া হয়েছে এটা তদন্ত করে কি অবস্থা দেয় না। আমরা যেটা তখন আমিও ছিলাম মেম্বার, মাহবুব ভাইও ছিলেন মেম্বার, আমাদের মঞ্জুর ভাই বোধহয় তখন সেটাই ছিল। এবং তখন দেখা গেল কি জানেন, দেখা গেল যে আমাদের যে ফুড প্রডিউসিং যে ইন্ডাস্ট্রিগুলো Cold তারা chain। যেইখান থেকে ডেলিভার পয়েন্ট ফ্রম দ্য ফ্যাক্টরি, হ্যাঁ, সেই পর্যন্ত কিন্তু নমুনা ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে যারা একটু শুনেন, এটা জানা দরকার, ওই পর্যন্ত নমুনা ঠিক আছে, কিন্তু বাজারের যে দোকান ওখানে গিয়ে কন্টামিনেটেড কেন হইলো? কোন পয়েন্টের সমস্যা এটা? এই যে পয়েন্টে যে Carrying, আপনি পরিবহন। এই যে পরিবহন করলেন, হ্যাঁ, ওরা যে করলো সেটা ওরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টেম্পারেচার কোল্ড চেইন মেইনটেইন রাখে করে নাই। করলো। জি, আমি কিন্তু কোল্ড চেইন মেনটেন করছি না। জানি আমি কি আমরা? জানি, অবশ্যই জানি, ব্যবসায়ীরা জানা উচিত, জানে? সবাই জানেন না। হ্যাঁ, দুইটা কারণ, বড় কারণ, সেটা হচ্ছে যে আমরা ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছি, ভ্যান গাড়ি প্রত্যেকটা কিন্তু ফ্রিজিং নাই, দোকানে নাই। হ্যাঁ, না রাস্তা দিয়ে যাচ্ছি 30-35 ডিগ্রি টেম্পারেচার বা 25 ডিগ্রি, যেখানে আমার 4 ডিগ্রির নিচে নিচে হবে। রাখা দরকার। সেখানে আমি ডেঞ্জার জোন দিয়ে নিয়ে যাচ্ছি, একটা কারখানা থেকে সারা ঢাকা শহরে দিচ্ছি, কতক্ষণ ধরে দিচ্ছি? সারাদিন ধরে দিচ্ছি। এইখানেও 200 প্যাকেট আমার ক্যাপাসিটি নেওয়ার, আমি 400 প্যাকেট নিয়ে যাচ্ছি, ভ্যান গাড়ি উঁচা হয়ে আছে ঢাকনাটা। এইগুলো একটা। দ্বিতীয়ত, খুচরা দোকানে যেগুলো যায়, বড় দোকানের কথা বলছি না, ওরা ফ্রিজে রাখে এই দুধগুলো, অলরেডি কিন্তু কন্টামিনেটেড হয়ে আসছে। রাতের বেলা কি করে? ফ্রিজ বন্ধ করে রেখে যায়, কারেন্ট অফ করে দিয়ে চলে যায়। অফ করে দিয়ে চলছে। কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস Continuous। 4 ডিগ্রির 4 ডিগ্রিতে রাখতে হবে। 5 ডিগ্রির নিচে রাখতে হবে।